শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। Am I audible and visible? Yes, I am audible and visible. আজকে একটু কথা বলবো পৌত্তলিকতা। পৌত্তলিকতা, পুতুল পুজো বা প্রতিমা পুজো। এক বন্ধু লিখেছেন, এক প্রতিমা এবং পুতুল এক জিনিস নয়। আমি ওই গভীর তাত্ত্বিক আলোচনায় আজ যাব না। আমি কতগুলো বেসিক জায়গা আলোচনা করব। এই যে আমাদের পুতুল পুজো নিয়ে, আইডল ওয়ার্শিপিং নিয়ে অনেক কনফিউশনস আছে হিন্দুদের মধ্যে। হুম, এই যে এই যে পুতুল পুজো, আইডল ওয়ার্শিপার্স, এটা অন্য ধর্মে খুব ঘৃণার কারণ, বিদ্রুপের কারণ, বোথ ফ্রম দি ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ফ্রম দি ইসলামিস্টস, ফ্রম বোথ সাইডস। এই জায়গাটা বিশ্লেষণ করব এবং যার ফলস্বরূপ হিন্দুদের মধ্যে, সনাতনীদের মধ্যে, নিজেদের মধ্যেও কনফিউশনস। আমি সেজন্যে কয়েকদিন আগে একটা নোট দিয়েছিলাম আমার ফেসবুকে, যে পৃথিবীতে এমন কোনো সভ্যতা আছে, এমন কোনো ভাষা আছে, এমন কোনো ব্যক্তি বা সমাজ বা রাষ্ট্র আছে যারা মূর্তি ছাড়া, যাদের অস্তিত্ব সম্ভব। কিছু উত্তর পেয়েছি, ভালো উত্তর, সুন্দর উত্তর। আমি আরেকটা কারণ হচ্ছে কেন আমি এই ইস্যুটাকে এত বড় করে দেখতে চাই, এটা খুব বেসিক জায়গা। যখন একদিক থেকে আমরা আক্রান্ত হয়েছি ফ্রম দ্য খ্রিশ্চান ওয়ার্ল্ড, দে হ্যাভ রিভিউকড আস, যে আমরা পুতুল পুজো করি। তারপরে ইসলামিক ওয়ার্ল্ড থেকে আমরা রিভিউকড হয়েছি, অ্যাটাকড হয়েছি। তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলা, ধ্বংস করা, এবং মূর্তি যারা উপাসনা করে তাদেরকে খুন করা, অ্যাবলিশ করা, এলিমিনেট করা। তো মূর্তি পুজোর দার্শনিকতা কোথায়, এটা নিয়ে আলোচনা করব। দিন কয়েক আগে একটা লাইভ ফেসবুকে, এম আই অডিবল মাই ফ্রেন্ডস, এনিওয়ান লিসনিং? আজকে পার্লামেন্টে একটা খুব সুন্দর ডিবেট চলছে। এই ডিবেট চলবে অনেক রাত্রি 2টো পর্যন্ত। এটা আবার আমরা দেখব। আমি একটু আলোচনা করছি, এটা রেকর্ডে রয়ে যাবে, যদি পরে আপনারা কেউ দেখে নেবেন। আজকের পার্লামেন্টের ডিসকাশনটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। বহু দশক পরে একটা ভাইটাল ইস্যুতে এত এক্সটেন্সিভ ডিসকাশন চলছে। এবার ব্যাক করি। আমি এই মূর্তি নিয়ে কথা বলার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, দিন কয়েক আগে একটা ইন্টারভিউ এক বাঙালি ছেলের, জানি না এপার বাংলা না ওপার বাংলা জানি না আমি, ওটা সোশ্যাল মিডিয়াতে এসছে, আমি ওটাকে শেয়ার করেছি। একজন বাঙালি সিনিয়র মানুষ, সে একটি মুসলিম বালককে ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউ দেখা যাচ্ছে সে মাদ্রাসায় পড়াশুনো করে। তাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি হিন্দুদের প্রতি তোমার কি কি আচরণ? পরিষ্কার বলল, ওরা খারাপ। কেন খারাপ? না, ওরা মূর্তি পুজো করে, পুতুল পুজো করে।
পুতুল খারাপ কেন? না, পুতুলটা হচ্ছে হারাম। দ্যাটস দেয়ার, দ্যাটস হিজ ডায়লগ। এই জিনিসটা মাদ্রাসায় শেখানো হয়। তারপর তাকে আবার প্রশ্ন করা হয়, তুমি বড় হয়ে কি করবে? আমি জিহাদ করব। জিহাদ কি জিনিস? জিহাদ যারা মূর্তি পুজো করে, যারা অন্য ধর্মের মানুষ, তাদেরকে নিকেশ করা। দিস ইজ দ্য ডায়লগ। এই হচ্ছে মাদ্রাসা শিক্ষা। এই মাদ্রাসার শিক্ষার খরচ সরকার দেয়, অথচ এই পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে সকল সেকুলারিজমের আন্ডারে আমরা স্কুল কলেজে রামায়ণ মহাভারত পড়াতে পারবো না। সেটা পড়তে হবে কোনো প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউশনে। এটা খুব ট্র্যাজিক ব্যাপার। অথচ এখানে নাকি আছে ধর্মনিরপেক্ষতা, সব ধর্মকে সরকার একই চোখে দেখে। এইখানে গভর্নমেন্টের টাকায় মাদ্রাসা শিক্ষা দেওয়ানো হয়, যেখানে শেখানো হয় মূর্তি পূজাটা হারাম, এবং যেখানে শেখানো হয় জিহাদ করতে হবে। এই দেশে আমরা বাস করছি। তাই আমি এই মূর্তি নিয়ে আলোচনা করবার আমি এইখানে একটা কারণ। আরেকটা কারণ বলছি, গত গত 28 এবং 29 এই দুদিন স্টেটসম্যান পত্রিকাতে দুটো ভালো আর্টিকেল বেরিয়েছে। স্টেটসম্যান পত্রিকাতে এই, হ্যাঁ, তথাগতবাবু, ইম্পর্টেন্ট টপিক, থ্যাংক ইউ। ইউনিক ফ্রেন্ডশিপ পার্ট 1, 29 তারিখে বেরিয়েছে পার্ট 2। এই লেখাটা খুব পণ্ডিত মানুষের লেখা। ইনি আরকেমেরই লোক, স্বামী সুন্দর, হ্যাঁ দেখছি, স্বামী সন্দর্শানন্দ। স্বামী সন্দর্শানন্দ। The writer is associated with the Ramakrishna Mission, আশ্রম নরেন্দ্রপুর। এনার এই লেখা দুটো আর্টিকেল পড়লাম। এই দুটো আর্টিকেলই মূলত উনি ডিল করেছেন রামকৃষ্ণ অ্যান্ড কেশব সেনের, তাদের রিলেশনস নিয়ে, রামকৃষ্ণ এবং কেশব চন্দ্র সেনের রিলেশনস নিয়ে। এবং সেইটা করতে গিয়ে তিনি স্বভাবতীয় ব্রাহ্ম সমাজের কথা এসে গেছে ম্যাক্স মুলারের কথা। আমি এই দুটো আর্টিকেলের কন্টেন্ট নিয়ে আজকে ডিসকাশন করব না। আপনি যদি পারেন স্টেটসম্যানের দুটো আর্টিকেল পড়ে নেবেন, খুব ভালো লেখা। এই রামকৃষ্ণ আর ওখানে আমাদের কেশব সেন, ম্যাক্স মুলার, এই জায়গাটা, এইখানেও দেখছি এই যে ব্রাহ্ম সমাজের মূল আপত্তি, কিন্তু যদিও সৃষ্টি হয়েছে রামমোহনকে দিয়ে, মূল আপত্তি হিন্দুদের বিরুদ্ধে কিন্তু একটা বড় থিওরিটিক্যাল জায়গা, সেটা হচ্ছে যে পুতুল পুজো, আইডল ওয়ার্শিপিং। তারা একেশ্বরবাদী, নো প্রবলেম, একেশ্বরবাদী। তাদের যত আপত্তি এই পুতুল পুজো নিয়ে। আমরা তো যারা সনাতনী তারা বহিশ্বরবাদী। এই সনাতনী শব্দ আর হিন্দু শব্দের মধ্যে দুটো ডেফিনেটলি ডিফারেন্ট শব্দ, এর অরিজিনটা দুটোর আলাদা, কিন্তু অনেকে এটা নিয়ে কথা বলে। পরে একদিন বিশ্লেষণ করব এই সনাতনটা কিভাবে, শব্দটা সনাতন, এটা যুগ যুগান্তের। হিন্দু শব্দের উৎপত্তি অনেক পরবর্তীকালে। হিন্দু শব্দের উৎপত্তি ভারতবর্ষে হয়নি, এটা বাইরে থেকে শব্দটা এসছে, এটা ভারতবর্ষের উপরে ইম্পোজড হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আছি, খুব ভালো কথা। এইবার এই যে কনফিউশনসটা, এই নিরীশ্বরবাদী কি একেশ্বরবাদী কি বহিশ্বরবাদী, এই যে কনফিউশনসগুলো, আমি 1 ঘন্টা পরে কথা বলবো। সরি।
Sorry for disturbance. Sorry, sorry, sorry. Sorry. Sorry for disturbance. Sorry for few seconds. Close all. হ্যাঁ, এই যে কনফিউশনসগুলো কেন, এই দুটো কারণে আমি এই পৌত্তলিকতা, আইডল ওয়ার্শিপিং নিয়ে একটু কথা বলবো। আইডল ওয়ার্শিপিংটা মনে রেখো, তুমি যদি সভ্যতার ইতিহাস দেখো, আইডল ওয়ার্শিপিং, তুমি পৃথিবীর যত মোস্ট এনসিয়েন্ট সিভিলাইজেশনস অফ দি ওয়ার্ল্ড, ইউ গো টু বেবেলিয়ান সভ্যতা, ইজিপশিয়ান সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, ইভিন প্যাসিফিক রিজিয়নের সমস্ত সভ্যতাগুলো, ইভিন চাইনিজ সভ্যতা, এই সব সভ্যতাগুলোই মূর্তি পূজক, মূর্তি পূজক। এবং অনেক ক্ষেত্রে বলতে পারেন এই মূর্তিগুলো এসছে নেচার থেকে, দে আর নেচার ওয়ার্শিপার। কেউ কেউ নদীকে পুজো করেছে, কেউ গাছকে পুজো করেছে, প্রকৃতির বিভিন্ন জিনিসকে পুজো করেছে, তার মূর্তি উপাসক, নেচার ওয়ার্শিপার। আর এই যে এনসিয়েন্ট, এই যে গোটা ওয়ার্ল্ডে যারা এই মূর্তি পুজো করে, তাদেরকে এনসিয়েন্ট ওয়ার্ল্ড, এই লোকগুলোকে পাশ্চাত্য লোক বলে পেগান, পাগান, পেগান। এই পাগানটা আধুনিক ইউরোপিয়ানরা খুব বিদ্রুপ করে কথাটা বলে, কিন্তু পাগান শব্দের বেসিক মানে হচ্ছে নেচার ওয়ার্শিপার, তার বিভিন্ন মূর্তি পুজো করে। ভারতবর্ষে যে সনাতন ধর্ম, যা বহু লক্ষ বছরের সভ্যতার কন্টিনিউটি, এই সব সভ্যতার, যেটাকে অনেকে বলে আদি এই ভারতবর্ষ সভ্যতা, এই যে সনাতন ধারা চলে আসছে, এটাই হচ্ছে সনাতন ধর্ম। ধর্ম ইজ নট রিলিজন। যে অর্থে আমরা ধর্মের কথা বলি, যাহা ধারণ করে মানুষের জীবনকে, প্রকৃতিকে, সব কিছুকে, জীবনকে, তাহাই ধর্ম। ধর্ম ইজ নট রিলিজন। ধর্ম কোনো ব্যক্তির মুখনিসৃত বাণী নয়। ধর্ম হচ্ছে যুগ যুগ সঞ্চিত আমাদের যে আমাদের পূর্বপুরুষদের সঞ্চিত জ্ঞানের ভাণ্ডার, যা আমাদেরকে, আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য কম্পাইলড হয়েছে। রিলিজন ইজ এ ডিফারেন্ট থিং। রিলিজন ইজ সাম ডক্ট্রিন expressed from lips of an individual. এটা আব্রাহামিক রিলিজনের গ্রুপ, হোয়াট এভার ইট মে বি ইসলাম, বিফোর দ্যাট দ্য খ্রিস্টিয়ানিটি, বিফোর দ্যাট জুডাইজম, দে হ্যাভ কাম ফ্রম লিপস অফ এ সিঙ্গেল ম্যান। সেখানে কোনো এডিশন নেই, ওগুলো ডক্ট্রিন, ডু ইট অ্যান্ড ডু ইট নট, সেখানে আর্গুমেন্টেশন নেই। বাট আমাদের সনাতন ধর্মে ইন এইট স্টেপস there is argumentation, modulations, reasoning, by reasoning, analysis। এই জিনিস, এখানে প্রশ্ন করার অধিকার আছে, আপনার হোয়াই বলে প্রশ্ন করার অধিকার আছে। কিন্তু কোনো আব্রাহামিক রিলিজনে, আইদার ইন ইসলাম অর ইন খ্রিস্টিয়ানিটি অর ইন জুডাইজম, সেখানে আপনি প্রশ্ন করতে পারবেন না। ইট ইজ নো, মূল তফাৎ। এবার আমি, আর হিন্দু শব্দটা কবে এসছে আমি আগে বলেছি, আবার হিন্দু শব্দের উৎপত্তি ভারতবর্ষের বাউন্ডারির বাইরে, সিন্ধু নদীর পশ্চিম দিকের মানুষ, পশ্চিম এশিয়ার মানুষ, সেন্ট্রাল এশিয়ার মানুষ এবং ইউরোপের মানুষরা, এদের মুখে হিন্দু শব্দের উৎপত্তি, সিন্ধু থেকে বিকৃত হয়ে হিন্দু শব্দের উৎপত্তি। ক্লিয়ার? এটা নিয়ে একটা অনেক কথা আছে, এটা নিয়ে আসবো না। এবার আসছি পুতুল পুজোতে। আমরা কেন পুতুল পুজো করি? আমরা কেন অনেক মূর্তি পুজো করি? আমরা কেউ শিব পুজো করি, কেউ দুর্গা পুজো করি, কেউ কালী, কেউ সরস্বতী, অসংখ্য পুজো।
পুজো করি। আবার একই বাড়িতে বাড়ির 10 জন মেম্বার 10টা বিভিন্ন দেবদেবীকে পুজো করে, অ্যান্ড দে কোএক্সিস্ট পিসফুলি। আর ওখানে ইসলাম তো একে অপরকে বিশ্বাস করে না, শিয়া সুন্নিকে পছন্দ করে না, সুন্নি শিয়াকে পছন্দ করে না, আবার ওদের কেউ আবার সুফিদের পছন্দ করে না, কেউ কুর্দদের পছন্দ করে, যদিও ওরা সবাই মুসলিমস, একে অপরকে রক্ত খায়। কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন বিশ্বাসের মানুষের এই সহাবস্থান সম্ভব। তার কারণটা হচ্ছে এইখানটা। এবার আসছি আমি এই যে আমাদের মূর্তি পুজোর হোয়ার ইজ দ্য ফিলোসফি। মূর্তি হচ্ছে একটা একটা রূপ, একটা ফর্ম। এবার একটা সহজ কথা বলি, মানুষ টু স্টার্ট উইথ ক্যান নট থিঙ্ক অ্যাবস্ট্রাক্ট। মানুষ, আমরা খুব সাধারণ মানুষ, আমাদের চিন্তায় অ্যাবস্ট্রাক্ট অ্যাবসলিউট থিঙ্কিং সম্ভব না। এটা স্পিরিচুয়ালিটির, ইন্টেলেকচুয়ালিটির অনেক উপরের স্তরে সম্ভব। কোনো কিছু আধারকে না ধরে, কোনো একটা ফর্মকে না চোখের সামনে রেখে বা মনে না রেখে আমি পৃথিবীর রহস্য, মনের রহস্য, এইগুলোকে বিশ্লেষণ করতে পারবো না, আমি ধরতে পারবো না। এবং শুধু নিজের মনের মধ্যে ধরা নয়, আমার সেই মনের কথাটা যদি এক্সপ্রেস করতে চাই টু সাম আদার পারসন, টু আদার্স, এটাও একটা ফর্মের থ্রু দিয়ে যেতে হবে। দ্যাট শুড গোস টু সাম মিডিয়াম হুইচ গট এ ফর্ম। আমার চিন্তার আধারটা কখনো অ্যাবসলিউট হতে পারে না, হতে পারবো না। আমাকে একটা কিছু একটা ফর্ম, একটা আকার আকৃতি রেখে, সে পাথর রাখি, গাছ রাখি, আমি জলের ঘট রাখি, একটা ফুল রাখি, বা দুর্গার ছবি রাখি, বা কার্তিকের ছবি রাখি, বা শিবের ছবি রাখি, হোয়াট এভার, বা সরস্বতী, লক্ষ্মী, লেট মি কনসেন্ট্রেট অন দ্যাট, অ্যান্ড আমার থিঙ্কিং প্রসেসটা তার উপরে এগোবে। দ্যাটস। এবার বলি, আমাদের মানুষের ইন্টেলেকচুয়ালিটি লেভেলটা বিভিন্ন লোকের বিভিন্ন রকমের। সবাইকে আপনি ডক্ট্রিনাইজ করে রেজিমেন্টের মধ্যে ফেলতে পারবেন না যে আপনাকে এই পথেই চিন্তা করতে হবে। দ্যাটস রেজিমেন্টেশন। এই রেজিমেন্টেশনটা দিয়েছে রিলিজন, খ্রিশ্চানিটি বা ইসলাম, ওরা দিয়েছে রেজিমেন্টেশন, যে ওখানে গডের কাছে পৌঁছতে হবে একটা পথ ধরেই, অন্য কোনো পথ দিয়ে হবে না। কিন্তু আমাদের সনাতন ধর্মে সেটা কোনো নয়। You will start from your own place, through your own way, step by step, the way of your life, way of your thinking. এবার আসছি কেন বিভিন্ন মূর্তি। এবার বলি, বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন শক্তি, তার বিভিন্ন এক্সপ্রেশন, তার প্রত্যেককে আমি এই ইউনিফাইড ফিল্ড থিওরি, এটা সত্যেন বোস, মেঘনাথ সত্যেন বোস, আইনস্টাইনের লাস্ট যেটা জীবনের ইউনিফাইড সমস্ত শক্তির একই থিওরি দিয়ে একই ফিল্ড এক্সপ্রেস করব, সেই ইউনিফাইড ফিল্ড থিওরি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এবং সেইটা স্তরে যেতে গেলে যে ইন্টেলেকচুয়ালি লেভেল দরকার সেটা আসেনি আমাদের, ওটা আসবে না। তার আগেই যে শক্তির বিভিন্ন রূপ, পদার্থের বিভিন্ন রূপ, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করে দেন ইউ প্রসিড। তাই এই সাধনাগুলো করতে গেলে আপনাকে বিভিন্ন ফর্ম রাখতে হবে। এবার আসছি আমি আরেকটা জায়গাতে। আমি দেখুন তো, আপনার জীবনে যখন আপনি ক্লাস অ্যাটম জিনিসটা, এই যে পরমাণু, একটা এক্সাম্পল, পরমাণু নিয়ে যখন আপনি প্রথম শব্দটা শুনলেন কবে? ক্লাস 5-6-এ এসে। আপনার সায়েন্সের বইয়ে একটা পরমাণুর মডেল ছবি আঁকা ছিল, কারণ সেই ছবি ছাড়া আপনার টিচার আপনাকে কিছু বোঝাতে পারবে না। অ্যাবস্ট্রাক্ট ওয়েতে কথা বলে হবে না, একটা ছবি দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা হয়েছে। আবার ক্লাস 6-এর বইয়ে সে অ্যাটমিক মডেলটা একটু অন্যরকম হয়েছে, আর একটু জটিল হয়েছে, আরও ডিটেলসে গেছে। আস্তে আস্তে স্কুল থেকে আপনি কলেজে গিয়েছেন, কলেজে যখন উঠেছেন তখন অ্যাটম সম্বন্ধে আপনার জ্ঞান আরও অনেক বেশি।
সেখানে অ্যাটমের ছবিগুলো আরও অনেক জটিল, আরও জটিল, আরও ডিটেলস। এবার আপনি এমএসসি করেছেন, পিএইচডি করেছেন, তখন যে বুঝলেন যে সারা জীবনে ক্লাস 5 থেকে আপ টু পিএইচডি যত অ্যাটমের মডেলগুলো দেখেছেন, যত ছবিগুলো দেখেছেন, আপনি পৃথিবীর মোস্ট মডার্ন আল্ট্রা মাইক্রোস্কোপেও, ইলেকট্রন মাইক্রোস্কোপেও আপনি সেই ছবি দেখতে পাবেন না। কারণ সেই ছবিটা যেটা আপনি পড়ে আস্তে আস্তে উঠেছেন, অ্যাটম সম্বন্ধে আইডিয়া নিয়েছেন, সেটা কোথাও ইন রিয়েলিটি দেখতে পাননি, অ্যাকচুয়ালি সেটা নেই। দ্যাট পিকচার ডু নট এক্সিস্ট। বাট সেই যে মডেলটার সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য এত রকমের ছবি আছে, তাহলে কি ছবি দেওয়াটা ভুল ছিল? না, মোটেই না। এই ছবিগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ অ্যাটমের জটিল রহস্য সম্বন্ধে আপনার আপনার মধ্যে জ্ঞানের সঞ্চারটা করানো হয়েছে স্টেপ বাই স্টেপ। আজও পর্যন্ত অ্যাটমের গভীর রহস্য আজও উদ্ভাত হয়নি। আজকেও দেখবেন দি স্টেটসম্যান পত্রিকা একটা বড় আর্টিকেল আছে, একটা খবর আছে যে সার্ন, CERN, যেটা সুইজারল্যান্ডের মাটির তলায় যে 37 কিলোমিটার লম্বা যে ল্যাবরেটরি, যেখানে অ্যাটমকে স্ম্যাশ করা হচ্ছে, হাই এনার্জি পার্টিকেল স্ম্যাশ করা হচ্ছে, সেখানে আরও বড় স্ম্যাশার, অ্যাটমিক স্ম্যাশার তৈরি করার প্রজেক্ট নেওয়া হয়েছে। দ্যাট প্রজেক্ট উইল কন্টিনিউ আপ টু 2040। কারণ অ্যাটমিক রহস্যকে আরও জানতে হবে। তাহলে এই যে এত রকমের মডেল আমরা পড়েছি, তা কি মিথ্যা স্টেপস ছিল? না, এটা প্রয়োজন ছিল। এবং একটা সময় এসে দেখবেন সেই সমস্ত মডেলগুলোই কিন্তু কারেক্ট না, কিন্তু ফলস নয়, ইউজলেস না, এগুলোর প্রয়োজন ছিল। ট্রুথকে জানতে গেলে, রহস্যকে জানতে গেলে এরকম অসংখ্য মডেলসের হেল্প নিতে হয়। এটাই বিজ্ঞান। এবার দেখুন তো, এই যে বিজ্ঞান পৃথিবীর সব দেশেই পড়ানো হয়, ইসলামিক কান্ট্রিতেও পড়ানো হয়, খ্রিস্টান কান্ট্রিতেও পড়ানো হয়, অন্য সব কান্ট্রিতেই পড়ানো হয়। আপনি এই মডেলগুলোকে মূর্তি বলবেন না? আর দে নট মডেলস? আর দে নট আইডলস? ওরা কি মূর্তি নয়? সবাই মূর্তি, সবাই মূর্তি। মূর্তির প্রয়োজনটা এইখানে। পৃথিবীর সব দেশে, ইভেন ইসলামিক কান্ট্রিতে, যারা এত হিন্দুদের মূর্তিকে ঘৃণা করে, সেখানেও সায়েন্সের বই মডেলসগুলো আছে, মূর্তি। ইভেন কোরআন ইটসেলফ, দেয়ার ইজ মডেলস। কোরআনের নিজস্ব, ওরাও যে মূর্তিকে ভেঙে দিতে বলছে, অন্য লোকের মূর্তিকে ভাঙছে, মূর্তিকে ঘৃণা করছে, ওদের কোরআনেও মডেলস আছে। কোরআনেও এই মডেলসগুলো আছে, সায়েন্সগুলো আছে, এই মূর্তিগুলো আছে। যে খ্রিস্টিয়ানিটি, যে বাইবেল, সেখানেও মডেলস আছে। হোয়াট ইজ দ্যাট মাদার? হোয়াট ইজ দ্যাট ভেড়ার পাল? হোয়াট ইজ দ্যাট বেবি জেসাস? দ্যাট মিনস সামথিং, অল সিম্বলস। নট অনলি এই যে আমি আপনার সঙ্গে কথা বলি, এই যে কোরআনের এই যে টেক্সট লেখা আছে, in letters, in words, in sentences. Each letter, each word, each sentence is a form, is a model. এটা মূর্তি। প্রতিটা পৃথিবীর সব দেশের সমস্ত ভাষায় মূর্তি, সব মূর্তির পরপর মূর্তি সাজানো আছে, সমস্ত ভাষায় পরপর মূর্তি সাজানো আছে। ইচ অ্যালফাবেট, সিরিজ অফ মডেল, সিরিজ অফ আইডলস। এই যে কথা বলছি, এটা তো মূর্তি, এটা তো ফর্ম। বাট দিট অ্যাবসলিউট ট্রুথ কখনো তো মূর্তি হতে পারে না। বাট এক্সপ্রেস তো করতে হবে আমাকে, তাই বাধ্য হয়ে আমরা ভাষার ব্যবহার করছি, বাধ্য হয়ে আমরা মূর্তির সাহায্য নিচ্ছি। বাট দ্যাট ইজ নট দ্য অ্যাবসলিউট ট্রুথ, দ্যাট ইজ নট দ্য ট্রুথ ইভিন। বাট টু এক্সপ্রেস দ্যাট, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, এই মডেলসগুলোকে, মূর্তিগুলোকে আমরা ব্যবহার করছি। সনাতন ধর্মের এই যে ব্যাপ্তি,
এই ব্যাপ্তি, এই দার্শনিকতা অন্য রিলিজনে কোথাও নেই, ইন নো আদার রিলিজন। দিস ইজ অনলি ইন আওয়ার সনাতন ধর্ম। এবং আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন শক্তিকে দুর্গা রূপে, কালী রূপে, শিব রূপে এই যে পুজো করছি, বিভিন্ন শক্তির রূপকে আমরা ইন্টারপ্রেট করার চেষ্টা করছি, তারা এইভাবে নেই। বাট দিস মডেলস আর হিয়ার টু মেক আওয়ার অ্যাক্টিভিটি মেন্টাল ইজি, সহজ করার জন্য। নাহলে বিমূর্তভাবে চিন্তা করে আমরা সাধারণ মানুষ প্রবেশ করতে পারবো না। কিন্তু একটা স্তরে যখন স্পিরিচুয়ালিটির একটা অন্য লেভেলে পৌঁছবো, ইন্টেলেকচুয়ালির একটা লেভেলে পৌঁছবো, তখন এই মডেলসগুলো প্রয়োজন হবে না। সেই মুহূর্তে এই যে বহু ঈশ্বরবাদ, এই যে দেখছি বহু ঈশ্বরবাদ, এই লেভেলটা থেকে আপনি ক্রস করে যখন চলে যাবেন, তখন একটা জায়গায় আসবেন আপনি একেশ্বরবাদে। দেখবেন একটা জায়গায় এসে যখন ট্রুথটা জানতে পারছেন, বিশ্ব শক্তিকে জানতে পারছেন, তখন তো একেশ্বরবাদ, এক ঈশ্বর, যে কথাটা, ওই কথাটাই নিয়েছে খ্রিশ্চানিটি, জুডাইজম, তার আগে, পরে ইসলাম। আর এই একেশ্বরবাদ তো আমাদের সনাতন ধর্মে আছেই, এ তো আছেই আমাদের। শুধু তাই নয়, আমাদের নিরীশ্বরবাদও আছে। তফাৎটা কোথায়? এবার এতক্ষণ তো আলোচনা করলাম বহিশ্বরবাদ, পলিদিজম অ্যান্ড মনোদিজম, দিইজমের এই যে তফাৎটা। এবার নিরীশ্বরবাদ, ইভিন এইখানটা দেখবেন আপনি, ইভিন আপনি আমার বৌদ্ধ ধর্ম সম্বন্ধে বা বুদ্ধ সম্বন্ধে বেশি পড়াশুনি, আই এম অ্যাডমিট দ্যাট, আই কনফেস দ্যাট, তবু যতটুকু পড়েছি আমার ধারণা বুদ্ধ নিজে বা বুদ্ধের নিজের অনুচররা তারা নিজেরা ক্লিয়ার কিনা, হোয়েদার দ্য বুদ্ধিজম, বুদ্ধ হিমসেলফ এই যে নিরীশ্বরবাদী আর একেশ্বরবাদী না মায়াবাদী, জানি না। আমার তো খুব কনফিউশন লেগেছে। আমার এখনো মাঝে মাঝে মনে হয় পসিবলি বুদ্ধ হিমসেলফ ওয়াজ কনফিউজড। এই যে বহিশ্বরবাদ, একেশ্বরবাদের এই যে এই কনফ্লিক্টসগুলো, এটা যারা মডার্ন সায়েন্স ভালো বোঝে তারা সহজে বুঝতে পারবে। স্বামীজি একটা জায়গায় বলেছিলেন, দেখো বেদান্তের যে কথা, এই কথাগুলো ভারতবাসীর পক্ষে সহজে বোঝা সম্ভব না। এটা ইউরোপের লোক যারা বিজ্ঞানের একটা স্তরে পৌঁছে গেছে, ওদের পক্ষে বেদান্ত দর্শন বোঝা সহজ, কারণ ওরা বিজ্ঞানের একটা স্তরে পৌঁছে গেছে, স্তরে পৌঁছে গেছে। কারণ বেদান্তের ওই লাইন্সগুলো মুখস্থ করলেই তো সত্য তথ্যটা জানা হলো না, মুখস্থ করা হলো। মুখস্থ করা এক জিনিস, কিন্তু বোঝা, এই বুঝতে গেলে, হৃদয়গম করতে গেলে, অ্যানালাইসিস করতে গেলে বেসিক কতগুলো নলেজ দরকার। আর একটা জিনিস দেখলাম, এই যে নিজে এই যে ব্রাহ্ম সমাজের লোকেরা, হ্যাঁ ব্রাহ্ম লোকেদের হিন্দু সমাজ থেকে বেরিয়ে রামমোহন এবং ঠাকুরবাড়ি তাদের বিদ্রোহ করার অধিকার নিশ্চয়ই ছিল, কারণ বাই দ্যাট টাইম বিভিন্ন কারণে হিন্দু সমাজের ধারায় প্রচুর আগাছা জন্মে গেছিল, প্রচুর বীজ গাছ জন্মে গেছিল, পয়জেন্ট হয়ে গেছিল, স্লো হয়ে গেল, প্রচুর শ্যাওলা জন্মে গেছিল, কাস্ট সিস্টেম এসে গেছিল, তাতে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, বিদ্রোহের প্রয়োজন ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা ক্লিয়ার করতে গিয়ে, এই একটা নদীকে আগাছা মুক্ত করতে গিয়ে, বিষ মুক্ত করতে গিয়ে, এই নদী থেকে বেরিয়ে গিয়ে অন্য নদী তৈরি বা এই নদীটাকে অ্যাবান্ডন করার কোনো প্রয়োজন ছিল না, এটাকে ক্লিয়ার করা যেত। এবং ওদের যে সব থেকে রাগের জায়গা, সনাতন ধর্ম হিন্দুরা তারা বহিশ্বরবাদী, আইডল ওয়ার্সিপার, এই জায়গাটা আমি আবার বলি, উইথ রেসপেক্ট টু অল দিস ব্রহ্ম সমাজ হিরোজ লাইক রামমোহন অথবা ঠাকুরবাড়ির লোকেরা, এরা এরা এই জায়গাটা আমার মনে হয় এই জায়গাটা ক্লিয়ার ছিলেন না। যে ক্ল্যারিটিটা আছে সে রামকৃষ্ণের মধ্যে। রামকৃষ্ণ হচ্ছে একদম সিদ্ধ মানুষ, সত্যকে খুব সহজ করে জেনেছেন, ব্রহ্মাণ্ডের রহস্য সত্যকে তিনি সহজ করে জেনেছেন।
রামমোহন সে লেভেলে যেতে পারেননি, বরং সে জায়গাটা সেফ খেলেছেন কে? বিদ্যাসাগর। বিদ্যাসাগর একদম হিন্দু শাস্ত্রের টেক্সটের বাইরে 1 ইঞ্চি কোথাও এগোননি। উনি কোথাও কোনো বিদ্রোহের ভান দেখাননি, বিদ্রোহের ভাব দেখাননি। উনি যা কিছু করেছেন একদম হিন্দু টেক্সটকে ফলো করেই, অসাধারণ কাজ করে। রামমোহন অসাধারণ, কোনো সন্দেহ নেই। এটা বিদ্রোহের প্রয়োজন ছিল, কারণ শ্যাওলা জমে যাওয়া হিন্দু সমাজকে আঘাত করারও প্রয়োজন ছিল। কিন্তু ইন দেম দেয়ার ওয়াজ কনফিউশনস। বহিশ্বরবাদ, অনেক পুতুল পুজো করা, অনেক ঠাকুর পুজো করা ইজ নট এ মিস্টেক, ইজ নট এ মিস্টেক। এবার আসছি আমি নিরীশ্বরবাদ। দেখুন একটা কথা বলি, একদম বেদান্তের ওই লেভেলে যান, আমি অত বুঝি না, একটু সহজে বলে দিই। দেখুন, আপনি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা তো মানতেই হবে, ইভিন যারা 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 বলে আমরা নাস্তিক, তাদেরকেও একটা স্তরে স্বীকার করতে হবে সাম ইউনিভার্সাল লজ ফোর্সেস আর কন্ট্রোলিং অ্যাটম টু ইউনিভার্স টু মাল্টিভার্স। From atom, from human to human body, to this solar system, to this whole the galaxy and multiverse, everything is being controlled by a unique dynamic principle. Controlled হচ্ছে। এবার is it a mechanical design? Is it a mechanical design? Is it a mechanical design? Is it only energy and matter, these interactions under some principles, equations, energy, matter? No. There is some consciousness. Some consciousness. এই কনসাসনেসের এই অ্যাডিশনটাই বেদান্তের কথা, যেটাকে মডার্ন সায়েন্সের অনেক আধুনিক বিজ্ঞানীরা স্বীকার করে নিচ্ছে। এবার যে মুহূর্তে আপনি শুধু ম্যাটার এনার্জির ইন্টারপ্লে in this universe, from human body to from atom, the solar system, to the galaxy, to the multiverse, শুধু মানে ম্যাটার এনার্জির প্লে, তাহলে মেকানিক্যাল মডেল হয়ে যাচ্ছে। আপনি এই যারা চিন্তা, তার নিরীশ্বরবাদী। বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট এ ইউনিক মডেল, প্রিন্সিপাল, এ ফোর্স ইজ কন্ট্রোলিং এভরিথিং। দ্যাট উই আমরা যারা আস্তিক, তারা বলি ঈশ্বর। এই কনসাসনেস আমরা বলি দ্যাট ইন্টারপ্লে অফ ম্যাটার এনার্জি আন্ডার দি গাইডেন্স অফ এ কনসাসনেস, দ্যাট ইজ গড টু আস। দি মোমেন্ট দ্য কম্পোনেন্ট অফ কনসাসনেস ইজ দেয়ার, দ্যাটস গড। আমি এই সহজ করে এবার আসছি আমি অন্য একটা জায়গাতে। কতক্ষণ হলো? আমি 35। এবার দেখুন, এই যে আমাদের সমাজে এই যে প্রতি মুহূর্তে ফ্রম দি খ্রিশ্চানিটি অ্যান্ড ফ্রম দি ইসলাম এই যে গালিগালাজটা আমরা পাই, শুধু তাই নয়, আমাদের হিন্দু সমাজের তথাকথিত এক শ্রেণীর পণ্ডিত, আমরা মূর্তি পূজক এই নিয়ে নিজেদেরকে বিদ্রুপ করি। এটা খুব দুঃখের। এবং অল্প পড়াশুনো করে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়েছে ওদের, অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়েছে ওদের। দে নাইদার নো দ্য সায়েন্স নর আওয়ার শাস্ত্রজ। সর্বনাশটা এটা কোথায় হয়েছে? ওরা আমাদের টেক্সটগুলো, যে বেদান্ত, আমাদের যে এই ভলিউমসগুলো, ওরা তো বেদের ভাষায় বেদটা পড়েনি, বা সংস্কৃতের ভাষাতে বেদ টেক্সটগুলো পড়েনি। ওরা পড়েছে ইংরেজরা ইংরেজিতে কি ট্রান্সলেট করেছে, সেইটা পড়ে ওরা থ্রো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটেড বাই দ্য ইংলিশম্যান, বাই দ্য ইউরোপিয়ানস, ওরা টেক্সট চাইছে আমাদের বেদান্ত, আমাদের টেক্সটের। সর্বনাশটা এইখানে হয়েছে। এবার সর্বনাশটা কেন হয়েছে? এবার ইউরোপিয়ানসরা, ইংলিশম্যানরা আমাদের বেদের যে ট্রান্সলেট করেছে, এক শ্রেণীর লোক তারা করতে পারেনি,
কারণ বেদের ল্যাঙ্গুয়েজ তাদের ধারণা ছিল না, তারা মেকানিক্যালি করেছে অথবা তাদের ইম্পেরিয়াল ইন্টারেস্টে করেছে। কারণ ট্রুলি যদি বেদের যে গরিমা, বেদের যে যে নলেজের যে হাইট, যে উচ্চতা, এইটা যদি ট্রান্সলেট করত তাহলে এটা এস্টাবলিশ তখনই হয়ে যেত যে ইউরোপের জ্ঞান গরিমা বেদের সঞ্চিত জ্ঞান গরিমার থেকে অনেক নিচে। এক শ্রেণীর মানুষ মেকানিক্যালি করেছে, বেদের ল্যাঙ্গুয়েজ না জেনেই, ভালো করে না জেনেই। আরেক শ্রেণী ইম্পেরিয়াল ইন্টারেস্টে ভারতবর্ষের মানুষকে মনের মধ্যে হীনমন্যতা ঢুকিয়ে দেওয়ার জন্য, তোমাদের বেদে এমন কিছু নেই, তোমাদের বেদে যা আছে তার থেকে অনেক বেশি আছে আমাদের সাহিত্যে, এটা ঢোকানোর জন্য। এবার সেই জায়গাটা আসছি, বেদের ভাষা, আমি ম্যাক্স মুলারে আসছি একটু পরে। বেদের ভাষা, বেদের যখন ভাষা এলো, বেদের ভাষা আপনি হয়তো কলা বলে যে একটা ফল বা একটা অরেঞ্জ বলে যে ফল, আপনি এই ফলটাকে 4টা বেদিক ওয়ার্ডে এক্সপ্রেস করতে পারেন, 4টা ডিফারেন্ট 4 ওয়ার্ডস ইন বেদ ক্যান এক্সপ্রেস এ সিঙ্গেল অবজেক্ট। আবার ওই যে 4টে শব্দ, ওই 4টে শব্দ একটা বাক্যের প্লেসমেন্টের উপর নির্ভর করে ইচ শব্দের 4টা ডিফারেন্ট মানি হতে পারে। ইন দ্যাট ওয়ে বেদিক ল্যাঙ্গুয়েজ ভেরি কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ। পুরো সেন্টেন্স, পুরো স্ট্যান্ডাটা বারে বারে না পড়লে তার শব্দগুলোর, বাক্যগুলোর মানে বোঝা সম্ভব না। সেই কমপ্লেক্সিটি থেকে উঠে আসার জন্যে বেদিক ল্যাঙ্গুয়েজকে সংস্কার করা হয়। এই সংস্কার করা হয়েছিল বলেই এদের পরবর্তীকালের শব্দ, এই নাম হলো সংস্কৃত। সংস্কৃত ইজ মোর সিম্পলিফাইড অ্যান্ড অনেক বেশি, আবার এত এত এটা এত ব্যাকরণগত, এত ব্যাকরণের দিক থেকে এত সায়েন্টিফিক্যালি কারেক্ট, যে কারণে কম্পিউটার সায়েন্টিস্টরা বলে সংস্কৃত ইজ দ্য মোস্ট কম্প্যাটিবল ল্যাঙ্গুয়েজ উইথ কম্পিউটার। এবার আসছি আমি, এবার ইউরোপিয়ানরা কি উদ্দেশ্যে, এই যে ম্যাক্স মুলার ইজ ওয়ান অফ দ্য পার্সনস পায়োনিয়ার ইন ট্রান্সলেটিং ঋগ্বেদ। হ্যাঁ, এটা অ্যাডমিটেড, তার ট্রান্সলেশন থেকেই ব্রিটিশ এম্পায়ারের তখন অর্ধেকটা পৃথিবীর লোক বেদ সম্বন্ধে জানতে পারে। কারণ তার বেদের ল্যাঙ্গুয়েজ তো লোকে জানতে পারেনি, বুঝতে পারেনি, পড়তে পারেনি। বাট তার আগে চর্চা শুরু হয়েছিল, এটা ইংল্যান্ড থেকে করা হয়েছিল। তার আগে বেদ নিয়ে চর্চা জার্মানিতে হয়েছে, কিন্তু তারা তাদের ভাষায়, জার্মান ভাষায় অনুবাদ করেছে। কিন্তু ম্যাক্স মুলার বেসিক্যালি জার্মান অরিজিন বা জার্মান ডিএনএ। হি ইজ এ স্কলার দেয়ার। হি ওয়াজ বরোড বাই দ্য ব্রিটিশ অ্যান্ড প্লেসড ইন দ্য ইংল্যান্ড ইউনিভার্সিটি, সম্ভবত অক্সফোর্ডে ওকে প্লেস করা হয় অ্যাজ টিচার, অ্যান্ড হি ওয়াজ entrusted to translate বেদ into ইংলিশ। কিন্তু ম্যাক্স মুলার নিজেই খুব বেদ এক্সপার্ট ছিলেন না, বেদ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট ছিলেন না। অ্যান্ড ইন দ্যাট ডে, ইন দ্যাট টাইম 1840s 50s, এই সময়ে ম্যাক্স মুলারকে প্রতি পেজ বেদের কনভার্সনের জন্য 2টো করে গোল্ড কয়েন দেওয়া হয়েছিল, 2 থেকে 3 গোল্ড কয়েন। কারণ তখন গোল্ড কয়েনটাই ছিল টাকা, ওদের ওখানে, মানে ওদের ওখানে পাউন্ড। অর্থাৎ 2টো কয়েন মানে আজকের মূল্যে 80,000 ইন্টু 2 বা 80 ইন্টু 3, অর্থাৎ প্রায় 2 থেকে 3 লাখ টাকা করে প্রতি পেজের কনভার্সনে পেয়েছেন তিনি, ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার ইটস হিমসেলফ ওয়াজ নট ভেরি কনভার্সেন্ট উইথ দ্য বেদিক ল্যাঙ্গুয়েজ, বাট চাকরি একটা করতে হবে, ভালো পেমেন্ট, উনি করে গেছেন ট্রান্সলেশন। এটা একটা চাকরির একটা কম্পালশন। আর একটা কম্পালশন কোথায়? হি যে খ্রিশ্চিয়ান এবং
এবং তার পণ্ডিত মানুষ, অ্যাডমিট করছি, কিন্তু তার একটা এজেন্ডা ছিল। হি ইজ এ সেক্রেট এভেঞ্জেলিস্ট। তার যে রাইটিংস, ম্যাক্সমূলার যে রাইটিংস, যেটা প্রকাশিত হয়েছে অনেক পরে, এগুলো নিয়ে পরে আলোচনা করবো আপনার সঙ্গে, টু রামমোহন রায় অ্যান্ড টু কেশব সেন। ম্যাক্সমূলার তার চিঠির যে গুচ্ছ টু রামমোহন রায়, সে যুগে রামমোহন রায় প্রথম আধুনিক ভারতীয় পণ্ডিত মানুষ, অনেক নাম ডাক, ব্রিটিশের সঙ্গে যোগাযোগ। ওদিকে কেশব সেন পণ্ডিত মানুষ, এদের সঙ্গে যোগাযোগের যে করেসপন্ডেন্স, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে ম্যাক্সমূলার চাইছে এই রামমোহন রায় আর কেশব সেন জয়েন করুক খ্রিশ্চানিটিতে। এজেন্ডা বোঝা গেল? হি যে খ্রিশ্চান এভেঞ্জেলিস্ট। এইবার দেখুন তার কারণটা কি, কি ছলনা, যে দেখো আমরাও একেশ্বরবাদী, তুমিও একেশ্বরবাদী, তুমি রামমোহন, আর দেখো তুমি একেশ্বরবাদী, তুমি কি করে হিন্দুদের সঙ্গে থাকবে? ইউ কাম টু আওয়ার ফোল্ড, টু খ্রিশ্চানিটি। কেশব সেন জীবনের এক অধ্যায়ে ব্রাহ্ম, রামকৃষ্ণের সংস্পর্শে আসার আগে রামকৃষ্ণের কন্ট্যাক্টে আসে, তার তার ক্ল্যারিটি এলো, বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য নিয়ে মূর্তি পূজনে তার ক্ল্যারিটি এলো। তার আগে তো হি ওয়াজ নট ভেরি হি ওয়াজ ব্রাহ্ম। হিন্দুদের এই মূর্তি পুজো তার যথেষ্ট আপত্তি। রামকৃষ্ণের সংস্পর্শে এলে কেশব সেনের মোহমুক্তি হল। এবং কি রামমোহন, কি কেশব সেন, দুজনকেই কিন্তু ম্যাক্সমূলার বা তার গোষ্ঠী কুড নট কনভার্ট ইন্টু খ্রিশ্চানিটি। আর ম্যাক্সমূলার বিখ্যাত হয়েছেন বেদগুলোকে ট্রান্সলেট করে। বেদের ট্রান্সলেশন নট আপ টু দ্য মার্ক, কারণ বেদকে একটা ট্রান্সলেশন ক্যান বি মেকানিক্যাল। আপনি রবীন্দ্রনাথের একটা কবিতা, একটা ছোট গল্প শুধু মেকানিক্যাল ট্রান্সলেশন করলে ইজ নট এ প্রপার ট্রান্সলেশন। আপনাকে কবিগুরুর মনের কথাটাও বুঝতে হবে, আর বাংলা ভাষাটা যখন ট্রান্সলেট করবেন, ইউ হ্যাভ টু বি মাস্টার ইন দিস বেঙ্গলি অরিজিনাল রাইটিং অ্যান্ড অলসো ইন ইংলিশ, যদি ইংলিশ ট্রান্সলেট করতে চান। প্লাস ইউ হ্যাভ টু গো টু দ্য ডেপথ অফ দি ফিলিংস অফ দি পোয়েট। শুধু মেকানিক্যাল কনভার্সন করে হয় না। মেকানিক্যাল ট্রান্সলেশন ইজ নো ট্রান্সলেশন, ইজ নট এ গুড ট্রান্সলেশন। এবং সেইটাই সর্বনাশ হয়ে গেছে। এবং আমাদের দেশের এই সিকু মার্কু কঙ্গুগুলো ওই ম্যাক্সমূলারের মতো লোকেদের বেদ থেকে ইংলিশে ট্রান্সলেশনটা পড়েই হচ্ছে তারা বেদ জেনে গেছে। সর্বনাশটা এইখানে হয়েছে। আর আরেকটা কথা, আর ম্যাককলের সঙ্গে ম্যাক্সমূলারের কি রিলেশন? ম্যাককলি সেই ব্যক্তি যার সেই পার্লামেন্ট স্পিচটা মনে আছে আপনাদের? পার্লামেন্ট স্পিচ, যে ম্যাককলিকে দিয়ে ইংরেজরা ভারতবর্ষের এডুকেশন সিস্টেম তৈরি হয়েছিল, যার মূল প্রিন্সিপালটা ছিল ভারতবাসীকে তার সংস্কৃত রুট থেকে তুলে নিয়ে আসা, সংস্কৃতের যে রুট সেখান থেকে উবড়ে নিয়ে আসা, তাদের সমস্ত শিক্ষা দীক্ষা ইংরেজির মাধ্যমে করা। এই ছিল তার মূল প্রপোজিশন। এবং সেই পথেই এগোলেন, কিন্তু ইন্সপায়ার্ড হলেন ম্যাক্সমূলার। এবং দেখলেন ম্যাক্সমূলার যদি প্রপার কারেক্ট ট্রান্সলেশন হয়, তাহলে ভারতবাসী বুঝতে পারবে বেদের কন্টেন্ট, বেদের যে জ্ঞান ভাণ্ডার কত উন্নত। তাতে ভারতবাসীর মানুষের মনের মধ্যে তাদের গরিমা ফিরে আসবে। যদি গরিমা ফিরে আসে, তাহলে ভারতবর্ষকে ইউরোপ রুল করতে পারবে না। আর ইউরোপের লোকও দেখতে পাবে যে বেদের যে কন্টেন্ট আছে তা অনেক সুপিরিয়র টু দ্য নলেজ হোয়াট এভার কালেক্টেড ইন ইউরোপ। এই জায়গাটা, এই ভয়ের ভীতির পরিবেশে ট্রান্সলেশনটা খুব নিম্নমানের করেছেন। এবং সেইগুলো পড়েই সিকুমাকু কঙ্গুরা ভারতবর্ষে সনাতন ধর্মকে এত বিদ্রুপ করে।
কারণ এদের এই যে বিদ্রূপ করে এরা অনেকেই, আমিও জানি না, আমিও বেদের ল্যাঙ্গুয়েজ জানি না, কিন্তু একটা ভালো বই আছে, ভালো বইটার নাম হচ্ছে ম্যাক্স মুলার, এ লাইফ লং ম্যাসকোয়েডার, the inside story of a secular Christian missionary who masqueraded all his lifetime from behind the mask of literature and philosophy and mortgaged his pen and intellect and scholarship to rake Hinduism. এবং এই যে ট্রান্সলেশনটা করে হিন্দু ধর্মের যে বেসিস, যে সংস্কৃত টেক্সটগুলোকে, যে বেদকে দুর্বল করে দেওয়া, ম্যাক্স তাই করেছেন। এবং তার প্রেরণাকে, তার প্রেরণা হচ্ছে কে? প্রেরণা হচ্ছে ম্যাককলে। ম্যাককলের একটা কথা দিয়ে আমি শেষ করব, সেই ম্যাককলের সেই স্পিচটা দিয়ে শেষ করব। লর্ড ম্যাককলে তার 2 ফেব্রুয়ারি 1835 ব্রিটিশ পার্লামেন্টের স্পিচ। Such wealth I have seen in this country, such moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country unless we break the backbone of this nation, which is her spiritual and cultural heritage, and therefore I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their life's esteem, their native self-culture, and they will become what we want them, a truly dominated nation. আমি ভারতবর্ষের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর ভ্রমণ করেছি। আমি দেখিনি কোনো ভিক্ষুক, কোনো চোর। আমি দেখেছি এদেশে এমন সম্পদ রাশি যা উচ্চ মানবিক মূল্যবোধ, উন্নত যোগ্যতা সম্পন্ন মানুষ। তাই আমি চিন্তা করছি যে এদেশকে কখনোই পরাভূত রাখতে পারবো না যদি এদেশের মেরুদণ্ড ভাঙতে না পারি, যা হলো এদেশের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক পরম্পরা। সেজন্য আমি প্রস্তাব করছি এদেশের প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে এবং সংস্কৃতিকে প্রতিস্থাপিত করতে হবে। যদি এরা বিশ্বাস করতে থাকে যে যা কিছু বিদেশীয় এবং ইংরেজি তা তাদের নিজেদের থেকে উচ্চতর, তবে তাদের আত্মসম্মানবোধ, আত্মসংস্কৃতিবোধ হারিয়ে যাবে। তখনই আমরা এদেশকে যেভাবে পরাভূত করতে চাই তাই পারবো এবং পাবো। এবং এডুকেশন সিস্টেম তখনও পর্যন্ত ভারতবর্ষের মূল বেসিস সংস্কৃত। এইখান থেকে ডিজাইন হলো সংস্কৃতকে শেষ করে দাও। তাহলে সংস্কৃতটাই হচ্ছে এমন একটা মিডিয়া যে সংস্কৃতের মধ্যেই ভারতবর্ষের জ্ঞান ভাণ্ডারটা লুকানো আছে। যে জন্যে এই সংস্কৃত টেক্সট যত পুরনো হোক না কেন, ইউরোপিয়ানরা অনেক দাম দিয়ে কিনে নিয়ে যায়। ওরা নিজেদের স্বার্থে এটা করে, সেখানকার জ্ঞান ভাণ্ডার কি আছে এটা জানার জন্য। কিন্তু আমাদেরকে বঞ্চিত করে, আমাদেরকে একটা ব্যাড ট্রান্সলেশন দিয়ে আমাদেরকে আপ্লুত রাখে যে তোমরা এইগুলো পড়ো। আর এইগুলো এই অপ ট্রান্সলেশন, নিম্নমানের ট্রান্সলেশন, বিকৃত ট্রান্সলেশনগুলো থেকে আমাদের শিকুমাকু কঙ্গু পণ্ডিতরা জ্ঞান আহরণ করে, বড় বড় লেকচার দেয়, আর এই আমাদের পৌত্তলিকতা নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে বিদ্রুপ করে। আমাদের যেটা হচ্ছে, আমাদেরকে পড়তে হবে আমাদের পণ্ডিতরা, আমাদের বেদ, আমাদের সংস্কৃত টেক্সট নিয়ে কি লিখছে এইটা পড়ে, যারা সত্যিকারের বেদ এক্সপার্ট, সংস্কৃত এক্সপার্ট, তারা কি লিখছে এটা পড়তে হবে। ওই প্রোপাগান্ডা দিয়ে, বিদেশি অথারদের প্রোপাগান্ডাতে নাকি ভালো লিখেছে,
এই প্রোপাগান্ডার মধ্যে পড়ে গেলে আমাদের সর্বনাশ হবে। আমি একদিন পরে এগুলো নিয়ে এই ম্যাক্স মুলারের রাইটিংস, লেটার্স টু রামমোহন, টু কেশব সেন। কেশব সেন মহাপণ্ডিত, কোনো সন্দেহ নেই, মহাপণ্ডিত মানুষ। কেশব সেন ইংল্যান্ডে গেছিলেন, এখানে কিছুদিন লেকচার দিয়ে বেরিয়েছেন, সিরিজ অফ লেকচার্স। যখনই লেকচার দিয়েছেন তখন ইংল্যান্ডের পত্রপত্রিকাতে বেরিয়েছে হেডলাইন, এ লিভিং জেসাস ক্রাইস্ট ওয়াকিং অন দ্য স্ট্রিটস অফ লন্ডন। সাচ এ ব্রিলিয়েন্ট অরেটার, ব্রিলিয়েন্ট অরেটার। কিন্তু তারও মোহভঙ্গ হয়েছিল রামকৃষ্ণের সংস্পর্শে এসে। আবার এটাও মনে রাখতে হবে, রামকৃষ্ণকে পাশ্চাত্যের কাছে যিনি প্রথম তুলে ধরেছিলেন তিনি হচ্ছেন কেশব সেন, বিফোর স্বামী বিবেকানন্দ। আমি আজকে আশা করি পৌত্তলিকতা নিয়ে একটু কিছু বলতে পেরেছি। আমি শুধু আজকে একটু দেখে নেব। অভিজিৎ বাবু নমস্কার। সঞ্চিতা অ্যাবসলিউটলি রাইট। সঞ্চিতা ইয়েস। মুনমুন এক্সা, হ্যাঁ অনবদ্য, কিন্তু তাকেও সমাজ ছাড়েনি। হ্যাঁ, রামমোহনের লড়াই খুব, রামমোহনের লড়াই আমি, হ্যাঁ রামমোহনের লড়াই কোথায়, রামমোহনও রেসপেক্টেড মানুষ, কোনো, হ্যাঁ শক্ত ছিল নিশ্চয়ই। আপনি, হ্যাঁ জয়দেববাবু স্যার, আপনি যা বলছেন তা তখনই সম্ভব যখন একটি দার্শনিক সত্তার অস্তিত্ব বিরাজমান, যাদের একমাত্র লক্ষ্য হলো ইসলাম অথবা মৃত্যু। তাদের এই বোধ, এই অনুভূতি আসবে কিভাবে? একটি বিশেষ দিকে না তাকিয়ে অন্য তিন দিকে মুখ করে ওরা প্রার্থনা করে কেন? এটাও তো একটা আকার, কখনোই শূন্যতা নয়, ডেফিনেটলি। আমি আবার বলছি তো, ইন খ্রিস্টিয়ানিটি অ্যান্ড ইসলাম, ইন কোরআন, ইন বাইবেল, everywhere there are symbols, there are in one way idols are there. ওখানেও মূর্তি আছে। কালীর বিজ্ঞানে তো কোয়ান্টাম বিজ্ঞানও মেনেছে। কালী তো শক্তির আধার। মায়া সভ্যতাও ছিল, তা এখন বিলুপ্ত। মায়া, ইনকা, হ্যাঁ সেন্ট্রাল আমেরিকা, মায়া ইনকা সভ্যতা, ও মূর্তি একদম মায়া ইনকা সভ্যতা। তুমি তুমি মধ্য আমেরিকার মায়া ইনকা সভ্যতা বলো, তুমি ওয়েস্ট এশিয়ার ইজিপশিয়ান সভ্যতা, রোমান সভ্যতা, ব্যাবিলিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতা, চাইনিজ সভ্যতা, প্যাসিফিক আইল্যান্ডসের সমস্ত সভ্যতা, ভারত, সমস্ত সভ্যতাই তোমার সবই হচ্ছে যে মূর্তি পুজো। এই সব সভ্যতার মধ্যে একমাত্র সভ্যতা লক্ষ লক্ষ বছর ধরে বেঁচে আছে ইন কন্টিনিউটি, ভারতীয় সভ্যতা। ওগুলো সব মরে গেছে। all those civilizations are in the museum. Egyptian, Greek, Roman, Babylonian, Inca, Maya, all those civilizations are in the museum. But only civilization living in continuity is in ভারতবর্ষ। অ্যাটমে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থাকে, যাকে একত্রে বলে ব্রহ্মা, মহেশ্বর। কিন্তু কৃতজ্ঞতা তো প্রকাশ করার জন্য তো পুজো আর রীতিনীতি এসেছে। হ্যাঁ দেখি, কাজ সনাতন এক আদি অনন্ত নিয়ম শৃঙ্খলা, যা কিনা সারা জীবন জগতের বেঁচে থাকার প্রকৃতিলব্ধ জ্ঞানের অনন্ত বিকাশ মহিমা কীর্তন করে থাকে, যাকে কেন্দ্র করেই যাবতীয় ধর্মের অর্থাৎ জীবনচরিতের আত্মপ্রকাশ। হিন্দু ধর্ম তারই এক সুনির্দিষ্ট দর্শন ও দার্শনিক প্রয়োগ। সাইকোলজিতে এটাই বলে যে যত বেশি গ্রহণযোগ্যতা থাকবে প্রকৃতির বিভিন্ন দিককে, তত বেশি দক্ষ হয়ে উঠবে, উদার হতে পারব, কারণ বাঁচার জন্য জলও প্রয়োজন, তেমনি বায়ুও প্রয়োজন। ধর্ম প্রকৃত অর্থেই মানবজাতির জীবন প্রবাহ। আকার সাধনা। স্যার, জলের ধর্ম আগুনের ধর্ম কি এক? না তো। তাহলে এই জিনিসগুলোকে মান্যতা দিতে গেলে তা আলাদা আলাদাভাবেই মেনে চলতে হবে ঈশ্বরের সত্তা হিসেবে। হিন্দুকুশ পর্বত অঞ্চল ধরে যাদের
উৎসস্থল। রিলিজন ইজ নাথিং, অনলি দ্য এক্সপানশন অফ আওয়ার হার্ট। স্বামীজি। ব্যাবিলিয়ানদের আগে সুমেরিয়ান সভ্যতা। লাইভটা একটু আগে, একটু আগে করলে ভালো হয়। দেখি, চেষ্টা করবো। ইন্দ্রাণী আছি, ঠিক আছে। জয়দেব সরকার, শুভ সন্ধ্যা। দেখি আর কি ইম্পর্টেন্ট টপিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। আজ কতক্ষণ হলো দেখি। কালকে আর, ও 56 মিনিটস হয়ে গেছে। কালকে পরশু বোধহয় পারবো না। দেখি কি সাবজেক্ট। আজকে আমাদের জাগতে হবে রাত্রি। পার্লামেন্ট ডিসকাশন কি হচ্ছে দেখি। ওয়াক অফ প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল। শুভরাত্রি। আর কোনো প্রশ্ন থাকলে, কিছু থাকলে পরে উত্তর দেব। শুভরাত্রি।